গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বুধবার সকালবেলা উঠেই দেখছি ওয়েদারটা ভীষণ খারাপ, মানে প্রচণ্ড উইন্ড, তার মধ্যে স্নো পড়ছে মাঝে মাঝে, আর সেই পরিমাণ ঠান্ডা। মানে টেম্পারেচার অতটা দেখাচ্ছে না, কিন্তু ফিলস লাইক দেখাচ্ছে অনেকটা বেশি। মানে এই ধরুন -7 আছে টেম্পারেচার, কিন্তু ফিল হবে আপনার -24। মানে এতটা চিল ঠান্ডা, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গাড়ি করে গুগলুকে ছাড়তে গেছিলাম, গাড়ি পুরো কাঁপছিল একদম, মানে হাওয়ার চোটে। তো যাই হোক, বাইরেটা আপনাদের একটু দেখাচ্ছি কীরকম বাজে ওয়েদার। তবে হাওয়া দিচ্ছে বলে মাঝে মাঝে একটু রোদও উঠছে আবার, তবে সেই রোদটা বেশিক্ষণ থাকছে না, আবার মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনই বাকি। রোজই ভাবি যদি এইরকম ওয়েদার থাকে, এখান থেকে শিকাগো অবধি যেতেই অবস্থা খারাপ হয়ে যাবে। বারবার ঠাকুরকে ডাকছি, হে ভগবান যেন স্নো না হয়। আর যাই হোক, কারণ 6-7 ঘন্টা যেতে হবে, তো তারপরে আবার অতটা জার্নি আছে 13-14 ঘন্টার, সেখানেই শেষ হয়ে গেল না, আবার দোহা থেকে আমাদের ফ্লাইট চেঞ্জ করতে হবে। তো এইভাবে আমাদের যেতে হয় বেশ অনেকটা রাস্তা, তারপরেও আবার ওখান থেকে নেমে বেশ কিছুটা যেতে হয়। তবে এবারে তো কলকাতাতে থাকবো বলেছি 2-3 দিন, তাই সেই মানে প্রবলেমটা আর নেই যে অনেকটা এতটা জার্নি করে এসে আরও 3-4 ঘন্টা যেতে হবে। তো চলুন, ওখানে দেখলেনি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আজকে একটু মুগ কলাই সেদ্ধ করব। তো মুগ কলাইটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, মানে ব্রেকফাস্টে মুগ কলাই সেদ্ধ আর একটুখানি মুড়ি, বেশ ভালো লাগে খেতে। কেউ কেউ আবার শুধু মুগ কলাই সেদ্ধই খান। আর এই দেখুন বাইরেটা আরেকবার দেখাচ্ছি আপনাদের, কি পরিমাণ হাওয়া দিচ্ছে। শব্দ শুনতে পাচ্ছেন হাওয়ার? প্রচণ্ড হাওয়ার তোড়। আর অবস্থাটা দেখুন, কখনো বৃষ্টি কখনো স্নো, আর মেঘের অবস্থাটা দেখুন, মেঘের পুরো মুখ ভার। যাই হোক, চলুন ওইদিকে আমি বসিয়ে চলে এসেছি মুগ কলাই সেদ্ধটা, ওটা হোক, ততক্ষণ আমি আমার ঘরের একটুখানি ঝাড়পোছ করে নিই। মানে যাবার আগে ভাবলাম একটু ভ্যাকিউম করে নিই, বেশ নোংরা হয়েছে ওপরটা। এখনও পুরোপুরি গোছানো হয়ে ওঠেনি, রোজই কিছু না কিছু কাচ্ছি আর ব্যাগে ভরছি। একদম ফ্রাইডে অবধি আমার এরকম চলবে, ফ্রাইডেতে লাস্ট কাচাকাচি করে তারপরে গুছিয়ে নেব। কিন্তু তার সাথে সাথে তো ঘরের কাজও চলছে, ঘরটাকেও একটু ভালো করে পরিষ্কার করে যাচ্ছি। প্রায় 3 সপ্তাহ মতো তো থাকবো না, একটু তো নোংরা হবেই, তাই ভাবলাম আগে থেকে একটু পরিষ্কার করে যাই, এসে তাহলে আর অতটা করতে হবে না। চলুন ওইদিকে ভ্যাকিউম ছেড়ে এসে ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো আরও সারবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খালি পেটে আর থাকতে পারছি না। এই যে দেখুন মুগ কলাই সেদ্ধ হয়ে গেছে, আমার জন্য একটুখানি আলাদা করে তুলে নিচ্ছি। এখানে আমার জন্য একটু আলু দিয়ে দিয়েছিলাম, আর গোলকের জন্য ছোট ছোট যে মূলো হয় সেটা দিয়ে দিয়েছিলাম। শীতকালে এই মুগ কলাই সেদ্ধই একটুখানি তেলের মানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খেতেও খুব ভালো লাগে। তবে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, আমি একটু কাঁচা তেল নিয়ে নিই, কাঁচা লঙ্কা নিয়ে নিই, সেটা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। কিন্তু গোলক এরকম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই বেশি ভালোবাসে, আর একটুখানি পাতলা মানে একটু ঝোল ঝোল খায়, সেটা স্যুপের মতো ওর খেতে বেশি ভালো লাগে। তবে শুধুই এটা দেবো না, অল্প একটু ওর সাথে ওকে মুড়িও দিয়ে দেবো। তো যাই হোক, চলুন এখানে ওরটা রেডি হয়ে গেছে, এবারে মুড়িটাও বেড়ে নিই। মুড়ি না খেলেও চলে, তবে একটুখানি খাচ্ছি তো, খুব বেশি নয়, তাই অল্প একটু মুড়ি দিয়ে খেলে পেটটাও ভরবে। শীতকালে এরকম যে গোটা সেদ্ধ খায় না সরস্বতী পুজোর সময়, ঠিক সেই রকমভাবেই বানাই। আরও অনেক সবজি দেওয়া যায়, মটরশুঁটি, বেগুন, আরও যা যা থাকে, কিন্তু বাড়িতে অত কিছু ছিল না, তাই অল্প একটু মূলো আর আমার জন্য একটা আলু দিয়ে দিয়েছিলাম। চলুন গোলকেরটা ফোড়ন দিয়ে রেডি করে নিয়েছি, ওকে আগে দিয়ে চলে আসি। ওরটা একদম বাটিটা ভরে গেছে, তাই একটু কমিয়ে নিলাম, কারণ যেতে যেতে আবার পড়ে যাবে। মাঝে মাঝে ব্রেকফাস্টে এরকম খেতেও কিন্তু খুব ভালো লাগে, দেখবেন শীতের সকালে সব সবজি দিয়ে এরকম মুগ কলাই সেদ্ধ বেশ ভালো লাগে। আর এখানে আমার জন্য নিয়ে নিয়েছি হাফ আলু নিয়েছি, আর এখানে অল্প একটু কাঁচা তেল নিয়ে নেবো এর সাথে, আর নিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা। ব্যাস, এটা দিয়েই কিন্তু সুন্দর মুড়ি খাওয়া হয়ে যাবে, বা এটাও শুধু খেতে পারেন আপনি, খুব ভালো লাগে খেতে। মাঝে মাঝে এরকম সিম্পল খাওয়াটাও দরকার, রোজ রোজ কি আর ব্রেড খেতে ভালো লাগে? আমি এই সিম্পল খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই আপনারা পছন্দ করেন, তাই রোজই যে ভালো বানাবো আর সেগুলো শেয়ার করব তা নয়। আমি রোজ যা যা করি, যেরকম সিম্পলভাবে থাকি বা সিম্পল রান্না করি, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আমি ওইখানে ব্রেকফাস্ট করে নিই, তারপরে বাকি কাজগুলো শুরু করব।
আর দেখবেন শীতের সকালে পিঠে রোদ নিতে নিতে এইরকম সুন্দর মানে সিম্পল এরকম খাবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার এরকম মুগ কলাই সেদ্ধ বা এই টাইপের খাবারগুলো সব সবজি দিয়ে একটা কিছু বানানো, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে। শীতের তো সবজিগুলোও খুব ভালো হয় না, নতুন নতুন সবজি ওঠে, আর শীতের সবজির টেস্টও আলাদা। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার চলে এসেছি ওপরে। বাকি কাজ যেগুলো ফেলে রেখে গেছিলাম সেগুলোও সেরে নিচ্ছি, মানে শুধু লফটা করেছিলাম তখন, তারপরে আমি খেতে চলে গেছিলাম। এসে এবার বাকি ঘরগুলোও আমি পরিষ্কার করে নিচ্ছি, মানে ভ্যাকিউম করে নিচ্ছি। ভালোভাবে এভাবে পরিষ্কার করে গেলে এসে এসে আর ভ্যাকিউম করতে হবে না, তখন একটুখানি হয়তো ধুলো হবে, সেই ডাস্টিংটা করে নিলেই হয়ে যাবে, ভ্যাকিউম আর করতে হবে না। বাড়ি থেকে ফিরে ফিরেই এত কাজ থাকে এখানে এসে, তখন আর এইসব কাজগুলো না করতে ইচ্ছা করে না। এক তো ফিরে এসে আসি, তারপরে মনটা একটু খারাপই লাগে, তারপরে এসে আবার দেখবেন এইসব কাজ করতে একদমই ভালো লাগে না। আমার না এরকম হতো যখন আমি বাড়ি থেকে হস্টেলে যেতাম, হস্টেলে ফিরে এসে আর কিছুতেই আমার পড়াশুনোয় মন বসতো না, বেশ কিছুদিন এরকম চলতো, তারপরে ধীরে ধীরে আবার সেই জায়গাতে মনটা বসে যেত। আমি ভীষণ হোমসিক ছিলাম, মানে হোমসিক বলতে বাড়ির জন্য আমার ভীষণ মন খারাপ করতো। ফিরে আসার পর মোটামুটি 1 মাস মতো বোধহয় আমার মন খারাপ থাকতো, ভালো করে খেতাম না কিচেনে, মানে আমাদের ক্যান্টিনে যেসব খাবার দাবার হতো তো সেই সব খেতাম না, তখন মন ভীষণ খারাপ থাকতো বলে বারবার মা আর বাবার কথা মনে পড়তো, মনে হতো মায়ের কাছে শুতাম রাত্রেবেলা, সেই সব কথাগুলো মনে পড়তো। তারপরে আবার বন্ধুদের সাথে থাকতে থাকতে আবার ঠিক হয়ে যেতাম, কিন্তু একটু টাইম আমার লাগতো। ঠিক সেই রকম এখনও হয়, ফিরে এসে একটু মনটা তো খারাপ হয়, মায়ের জন্য খুব মন খারাপ করে, বাড়ির সকলের জন্যই বেশ একটু একটু করে মন খারাপ করে। তো যাই হোক, চলুন, এখানে চলে এসেছি এখন নিচে, কারণ এই কার্পেটটাও হয়েছিল প্রচণ্ড নোংরা, বিশেষ করে চুলে পুরো ভর্তি হয়ে গেছে, কারণ এত চুল উঠছে আপনাদের কি বলবো। তো এটাই তাই ভ্যাকিউম করছি, একদম ডিপ ক্লিনিং করে নিচ্ছি। আর এই জায়গাটা খুব একটা পরিষ্কার করা হয় না বলে তাই একদম আমি পুরো জল কাপড় নিয়ে চলে এসেছি ভালো করে মুছবো বলে, কারণ প্রায় দেখি ফাঁকা জায়গাটা ইগনোর হয়ে যায়, বেশ ধুলো ময়লা জমেছে, তাই ভাবলাম যখন ভ্যাকিউম করছি পুরোটাই ভালো করে একটু পরিষ্কার করে নিই। যারা আমার ব্লগ রোজ দেখেন এবং খুব ভালোভাবে দেখেন তাদেরকে বলছি যে আপনাদের কি কিছু এখানটা মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে? এখানে যে একটা এরিকা পাম ছিল, সেই যে আপনাদের বলেছিলাম এরিকা পামটাতে মিলিপেড হয়েছিল, মানে ছোট ছোট সেই কেন্নগুলো হয়েছিল যেগুলো পুরো ভেতরে মাটিতে হয়ে গেছিল, আর তার সাথে সাথে তার ডিমও ছিল। তো সেই কারণে সেটাকে মাটি চেঞ্জ করে আবার নতুন মাটি দিতে গাছটা আর বাঁচলো না, মরে গেল, জানি না কেন। অত সুন্দর গ্রিন গাছটা কীভাবে চোখের সামনে পুরো মরে গেল, এত খারাপ লাগছিল আমার আর গোলকের দুজনেরই, কি বলবো। সেই জন্য এখন আর আনিনি, ভাবছি সামার আসুক ওই জায়গাটায় অন্য কোনো গাছ এনে লাগাবো, বা অন্য কোনোভাবে জায়গাটাকে ডেকোরেশন করব, তাহলে দেখতে সুন্দর লাগবে, খুব ফাঁকা ফাঁকা লাগে ওই জায়গাটা। তো চলুন, এখানে আমি যে এতদিন থাকবো না, আমার যেই গাছপালাগুলো আছে সেগুলোতে এক বন্ধু এসে জল দিয়ে যাবে, কিন্তু কোন গাছটাতে কতটা জল দিতে হবে সেইটা আমি লিখে দিয়ে যাব, কারণ এটা প্রচণ্ড জরুরি। প্রত্যেকটা গাছে তো সমানভাবে জল দিলে হয় না, আর যাদের দেখবেন অতটা গাছ থাকে না তাদের অতটা আইডিয়াও থাকে না যে কতটা দিতে হয়, আর ওকে যাতে অপ্রস্তুতে না পড়তে হয়, তাই আমি ভাবছি যে ও সব কিছু আমি ব্যবস্থা করে যাব যাতে ওর কোনো অসুবিধা না হয়। তাই দেখুন, এখানে ছোট ছোট করে আমি কাগজগুলোকে কেটে নিচ্ছি, এর মধ্যে লিখে নেব কোন গাছে কতটা করে জল দিতে হবে, আর সেই গাছের সামনে এইভাবে লিখে চিটিয়ে দেব, মানে সেলোটেপ দিয়ে চিটিয়ে দেব, তাহলে ওর সেইটা দেখে ও গাছে সেই পরিমাণ জল দিতে পারবে। এর আগের বার যখন ইন্ডিয়া গেছিলাম তখন তো সবে সবে বাড়িতে মুভ করেছিলাম, তখন বাড়িতে এত গাছ ছিল না, বাস কয়েকটা মানি প্ল্যান্টই ছিল। তো সেগুলো আমার ওকেও বলে গেছিলাম এসে জল দিয়ে যেত ও গাছগুলোতে, অতটা প্রবলেম হয়নি। কিন্তু তারপরে পরে এত গাছ হয়ে গেছে, এখন এই গাছগুলোকে একটুখানি মেনটেন করা মুশকিলই হয়ে যায় যদি ঠিকঠাক জানা না থাকে। আর কি বলবো, আমার পাড়ার 3 যে বন্ধু আছে, 3টে বন্ধুই এত ভালো, ওরা এত হেল্পফুল, সেই জন্য এত গাছ লাগিয়েও আমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারি, কারণ আমি জানি ওরা ঠিক এসে জল দিয়ে যাবে, আমি যেখানেই যাই না কেন, যখনই বলি না কেন ওরা এসে ঠিক জল দিয়ে যায়। এটাই আমার একটা সুবিধে। সত্যি পাড়াতে যদি এইরকম বন্ধুরা না থাকে না, খুব অসুবিধা হয়।
কাপ জল দিতে হবে সেসব তো আমি লিখে যাচ্ছি, সাথে সাথে যেটা দিয়ে জল দেবে সেগুলোও পুরো সামনে রেখে যাব। আর ছোটোখাটো যেই গাছগুলো আছে, যেমন আমার কিচেনের কাছে যেই গাছগুলো আছে সেগুলো একসাথে আমি আমার যে কিচেনের আইল্যান্ডটা আছে তার উপরে রেখে যাব, তাহলে ওকে আর এদিক ওদিক বেশি করতে হবে না, ওইখানেই এক জায়গাতেই জল দিতে পারবে। চলুন যাবার আগে গাছগুলোতেও একটু ভালো করে জল দিয়ে দেব, কারণ শুকিয়ে গেছে। ভাবলাম যাবার আগে যদি আমি ভালো করে জল দিয়ে যাই তাহলে ওকে সেই সপ্তাহে আর আসতে হবে না, পরের সপ্তাহে এলেই হবে। তাই এখানে সব ছোটোখাটো গাছ যেখানে যেখানে ছিল এনে ভালো করে জল দিয়ে, আর দেখুন এখানে আমি জলটাকে কিন্তু খুব ভালো করে ড্রেন করে নিচ্ছি, কারণ জলটা রয়ে গেলে কিন্তু শিকড়গুলো পচে যাবে। তাই জলটাকে সবসময় ভালোভাবে ড্রেন করে নেওয়াটা খুবই দরকার। আর ভালো করে দেখুন স্নানও করিয়ে দিচ্ছি, কারণ এই টাইপের গাছগুলো না শাওয়ার নিতে খুব পছন্দ করে। তাই আর শাওয়ার দেবার পর দেখবেন গাছগুলো কি সুন্দর হয়ে যায়, একদম গ্রিন লাগে দেখতে। আর যেগুলো জলে থাকে সেই জলটাকেও পাল্টে বেশ অনেকটা করে জল ভরে দিয়ে যাচ্ছি, যাতে এগুলোকে আর ওকে চেঞ্জ করতে না হয়। কারণ এই জলটাকে আপনি চাইলে এক সপ্তাহের মধ্যে চেঞ্জ করতে পারেন, বাট আমি একটু কমই করি, কারণ বেশি বেশি চেঞ্জ করে দিলে না গাছটা অতিরিক্ত গ্রো হতে থাকে। এমনি আমার ঘরে গাছগুলো এত গ্রো করে যায়, তারপরে ছোট ছোট যে গাছগুলো আনি বিভিন্ন জায়গায় রাখি, দেখতে ভালো লাগে, সেগুলো আবার বড় হয়ে গেলে না ভালো লাগে না, তাই ভাবি জলটা একটু কমই চেঞ্জ করি। আর এই দেখুন এটা হচ্ছে আমার যে স্পাইডার প্ল্যান্টটা আছে, স্পাইডার প্ল্যান্টটা থেকে যে ছোট ছোট আরও গাছগুলো বেরোয় সেগুলোকে আমি কেটে এরকম একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে শিকড়টা গ্রো করে, তারপরে মাটিতে লাগিয়ে দেবো। কিন্তু আমার আর টব আনা হয়নি, সেই জন্য জলের মধ্যেই আছে, আর জলের মধ্যেই কি সুন্দর ঘাসের মতো গ্রো করছে, বেশ ভালো লাগছে। চলুন গাছগুলো সব ভালো করে জল দেওয়া হয়ে গেছে, স্নানও করিয়ে দিয়েছি, এবার জায়গা মতো রেখে দিলাম। সকাল থেকে এইসব কাজ করতে করতে জানেন এখন প্রায় ঘড়ির কাঁটা 12টার ঘরে, এখনও আমি রান্না শুরু করিনি। তবে আজকে ঝটপট করে ভাবছি একটুখানি খিচুড়ি বানিয়ে দেবো, বাইরের ওয়েদারও খুব একটা ভালো নয়, আর এই ওয়েদারে খিচুড়ি খেতে ভালো লাগবে। আর ওই যে বললাম যে আমার বাড়িতে সেরকম পরিমাণ সবজিপাতি কিচ্ছু নেই, মাছ মাংস ডিম খেয়ে কাটছে, কিন্তু কত আর মাছ মাংস খাবো বলুন, সেই জন্য একটুখানি আজকে খিচুড়ি বানিয়েছি। আর এই দেখুন একটা বেলি ফুল পড়েছে, কি ভালো লাগে না, কি সুন্দর গন্ধ। বেলি ফুল তুলি না আমি, টুকটাক যেগুলো পড়ে সেগুলোই আমি মানে এইভাবে রেখে দিই, তবে এটা অনেক পুরনো হয়ে গেছে, তো এখন আর ফুটছে না এখন অত বেলি ফুল, শীতকালে অতটা ফোটে না, আবার গ্রীষ্মকালে এলে ফুটবে। এই একটা দুটো কুড়ি আসছে সেটা থেকেই ফুটছে, তো বেশ ভালো লাগে না বলুন। বাইরে কোনো গাছপালা মানে গাছপালাগুলো সব শুকিয়ে গেছে, পাতাগুলো ঝরে গেছে, এখন পুরো ন্যাড়া ন্যাড়া পুরো বাইরেটা, সেইখানে বাড়ির ভেতরে এত যদি সবুজ থাকে, আবার ফুল ফুটছে গাছে, আবার বেলি ফুল, তাহলে কত ভালো লাগে, কি সুন্দর গন্ধ। চলুন এবার রান্নায় লাগি, 12টা বেজে গেছে আজ এইসব কাজ বাজ করতে করতে। জবা ফুলও ফুটেছে, এই যে ফুটছে একসাথে প্রায় 5-6টা করে, তবে এখন জবা ফুলের না খুব পোকা হচ্ছে বলে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সব, আর অতটা কুড়ি আসেনি। এবার কিছুদিন বোধহয় আবার বন্ধ থাকবে, তারপরে আবার ফুটবে। আজকে পুরো 4টে ফুটেছে, 1, 2, 3, 4টে। এখানে একটা শুকনো ফুল পড়ে আছে, ফেলে দিই। আর বাইরের ওয়েদার দেখুন, গাছগুলোতে জল দিতে গিয়ে এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, তাই ভাবলাম ক্লিন করে নিই, নইলে আবার গড়িয়ে গড়িয়ে নিচে পড়বে। আজকে ওই যে বললাম খিচুড়ি করব, চলুন ঝটপট খিচুড়িটা বসিয়ে দিই। আর খিচুড়ি হতে বেশি টাইম লাগে না, মশলা কষেই তো দিয়ে দেওয়া, চাল ডাল সেদ্ধ করে ব্যাস। এই যে এখানে মুগ ডাল নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো, আর ঠিক সেই পরিমাণই চাল নেব। আর আমি যখনই খিচুড়ি বানাই তখনই আমি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়েই বানাই, যেরকম ভোগের খিচুড়ি হয় বাড়িতে সবাই ওইটাই খেতে বেশি পছন্দ করে, তাই এইটাই বানাই, আমারও ভালো লাগে। আর মুসুর ডালের খিচুড়িটা দেখেছি যে আমাদের দেশে যে সেদ্ধ চালটা হয় সেই সেদ্ধ চালের সাথে খেতে ভালো লাগে, এই গোবিন্দভোগ চালের সাথে না এখানের মুসুর ডালটা খেতে ভালো লাগে না। আর মুসুর ডালের খিচুড়িটা বানালে একটুখানি আমিষ খিচুড়ি বানালে ভালো লাগে, আমিষ খিচুড়ি মানে একটু পেঁয়াজ রসুন দিয়ে বানালে বেশি ভালো লাগে, রসুন না দিলেও চলে, একটু পেঁয়াজ দিলে ভালো লাগে। তবে আমি এইভাবে ভোগের খিচুড়ি বানাই, কারণ ওই যে বললাম বাড়িতে সবাই খেতে এটাই বেশি ভালোবাসে। তো চলুন ওইদিকে ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এখানে ততক্ষণ আমি সবজিগুলোকেও ভেজে নিচ্ছি। আজকে না ফুলকপি নেই, তাই একটুখানি কুমড়ো গাজর আর বিনস দিয়ে দিচ্ছি, আর লাস্টে একদম দিয়ে দেবো একটুখানি অল্প একটু মটরশুঁটি। আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম,
দিয়ে দিলাম চাল ডাল একসাথে, আর একটু হলুদ দিয়ে দিলাম, জলও বেশ অনেকটা দিয়ে দিচ্ছি, জলটা কম হয়ে গেছিলো। এসব হতে হতে সবজিগুলোও ভাজা হয়ে গেছে, সবজিগুলোকেও অ্যাড করে দিলাম, কারণ বললাম না খুব তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যায়, গোবিন্দভোগ চালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই আগে থেকে সবজিগুলোকে অ্যাড করে দিলাম, যাতে ওগুলোর সাথে সাথে সবজিগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর খিচুড়িতে দেখবেন সবজিগুলো একটু গলে গলে গেলে না ভালো লাগে খেতে, বিশেষ করে কুমড়োটা যদি শক্ত থাকে ভালো লাগে না। আর এখানে যে মশলাটা দেবো সেটাই বানিয়ে নিচ্ছি, সর্ষের তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যখন একটু কষা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো টমেটোটার সাথে একদম ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। টমেটোটা একটু শক্ত শক্ত দিলেও কিন্তু ভালো লাগে। চলুন, মশলাটা কষানো হয়ে গেছে, খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্যই একটু লেট করেই করলাম, যে লেট হলেও কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। এখানে খিচুড়িটা মোটামুটি রেডি, একদম লাস্টে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি, তবে আর একটু ফুটুক তারপরে। এখানে ততক্ষণে ভাবছি একটু আলু ভাজা করব। জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু আলু ভাজা আর পোস্ত বড়া দিয়ে করব, কারণ আজকে আর ডিম খাবো না। এখন কদিন একটু মাছ মাংসটা খাওয়া হচ্ছিল বলে ভাবলাম থাক, আজকে আর ডিম খাবো না, আজকে একটু পোস্ত বড়া আর এরকম আলু ভাজা দিয়েই করি। খুব ভালো লাগে এই দিয়েও খেতে, ভাজাভুজি দিয়ে খিচুড়িটা খেতে। চলুন, আলুটা এখানে হোক, ততক্ষণে দেখছি খিচুড়িটা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু ঘি অ্যাড করে দিচ্ছি, ব্যাস খিচুড়ি রেডি। সব কিছু করতে আজ একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু দেরি হলে একটা সুবিধে, যে রান্নাটা খাবার সময় অবধি পুরো গরম থাকে, আর তখন আবার করে গরম করতে হয় না। আর এখন শীতের দিন তো, যত তাড়াতাড়ি রান্না করব খাবারটা তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আবার সব গরম করো। আর এখানে দেখুন পোস্তটাকে আমি মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে, আর একটু নুনও অ্যাড করে দিয়েছি। এবারে বড়া বানিয়ে নেব। তবে কাঁচা পোস্ত এইরকমও খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে কাঁচা পোস্ত, বা জল ঢালা ভাতের সাথেও এরকম কাঁচা পোস্ত খেতে খুব ভালো লাগে। মনে আছে ছোটোবেলায় যখন খুব পেট খারাপ হতো বা পেটের কোনো সমস্যা হতো, মা এরকম জল ভাত আর তার সাথে এরকম কাঁচা পোস্ত দিত, আর তার সাথে কাঁচা তেল দিয়ে অল্প একটু দিত, আর কি ভালো লাগতো খেতে। মাঝে মাঝে এখানেও আমি খাই জানেন কাঁচা পোস্ত, তবে সেই পোস্ত মানে ছোটোবেলায় যে এরকম পোস্ত খেতাম, এখানে পোস্তর সেই রকম স্বাদ পাই না, একটু কীরকম লাগে কাঁচা পোস্তটা খেতে, তবুও যেন ভালো লাগে, ওই দুধের স্বাদ ঘোলে মেটে। যাই হোক, চলুন, ওইদিকে বড়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি, কড়কড়েও হয়েছে একটুখানি, বেশ ভালো লাগে খেতে। গরম গরম খিচুড়ির সাথে আলু ভাজা আর এই রকম পোস্ত বড়া। খিচুড়ির সাথে তো অনেক কিছুই ভালো লাগে, কিন্তু এই দুটোও মন্দ লাগে না খেতে, তাই ভাবলাম আজকে এগুলোই বানাই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন প্রায় 6টা মতো বাজে। একটুখানি শুয়েছিলাম দুপুরে, এই যে ঘড়ির কাঁটা 6টার ঘরে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এসেই দেখছি নিচের জায়গাটা পুরো অন্ধকার। কিচেনের লাইটটা সারাদিন জ্বালিয়েই রাখি, কারণ জানি ঘুম থেকে উঠে যখন আসবো পুরো অন্ধকার হয়ে থাকে, আর সন্ধেবেলাটা অন্ধকার হলে ভালো লাগে না, তাই কিচেনের লাইটগুলো জ্বালা থাকে। কিন্তু ওই সাইডের লাইটগুলো জ্বলছিল না বলে অন্ধকার লাগছিল, তাই জ্বালিয়ে দিলাম। চলুন এবার গরম গরম একটু চা নিয়ে বসি। আর এই কেটেলটা আমি নতুন কিনেছি জানেন, তবে এর মধ্যেও চা করে খাওয়া যায়, কিন্তু ওই আমার অভ্যাস সেই পাতিলে করে চা বসানো, মানে সসপ্যানে করে। তো ভাবলাম আজকে একটুখানি এই কেটেলে করে চা করে দেখি যে কীরকম লাগে। সবাই এটাই করে আসলে দেখি চাটা প্রথমেই দিয়ে দিলে ভালো লাগে না, মনে হয় একটুখানি জলটা গরম হলে চাটা দিলে ভালো লাগে, কিন্তু এখানে সেটা হবে না, এখানে একসঙ্গে সব কিছু দিয়ে বসিয়ে দিতে হবে। তো দেখা যাক, একটা দিন খেয়ে দেখি কেমন লাগে। তাই এইটার মধ্যেই আমি এই স্টেনারটার মধ্যেই আমি চা আর আদা দিয়ে দিলাম, দিয়ে এখানটা আটকে দিলাম। এবারে এখানে লাগিয়ে দিচ্ছি লিডটা, বসিয়ে দিলাম, দেখি কেমন হয়।
যারা খুব চায়ের শৌখিন তারা দেখবেন চাটা যদি ঠিকঠাক না হয় বারবার বলতে থাকবে যে চাটা ঠিক হয়নি, কারণ চাটা একটা এমনই জিনিস একদম পারফেক্ট না হলে তাদের পছন্দ হয় না। ঠিক সেই রকম দার্জিলিং টি খাওয়ার সময় আমারও তাই মনে হয়, যদি একদম যখন জলটা ফোটে ঠিক তারপরেই দার্জিলিং টিটা দিলে তবেই সেই স্মেলটা আসে, মানে খুব সুন্দর একটা গন্ধ আসে আর টেস্টটাও বেশ ভালো লাগে। খুব একটা আমি কড়া খেতে পারি না। আমার বাবা আমাকে ক্লাস 4-এ চা করা শিখিয়ে দিয়েছিল, কারণ মা বেশিবার চা করতে গেলেই রেগে যেত, তাই আমি বাবার জন্য চা বানাতাম তখন থেকেই, আর বাবা আমাকে ঠিক এইভাবেই বলেছিল। তো যাই হোক, চলুন এখন চাটা নিয়ে বসে একটু কাজও সেরে নিই, আর ভাবছি সাথে সাথে এখানে ব্লগটাও শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।